নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ। দর্শক, জিও পলিটিক্যালি অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। অনেকে আমরা আশা করেছিলাম, বাংলাদেশে অনেকে আশা করেছিল যে মার্কিন নীতির নাকি কখনো পরিবর্তন হয় না। এটা কি সঠিক? যে চেয়ারে বসে বসে তার মতো করে সে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে চায়। ডেমোক্রেটদের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন আমেরিকায় জো বাইডেন। তিনি যে পররাষ্ট্র নীতি নিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার ভিন্নতম পররাষ্ট্র নীতি নিচ্ছেন। তিনি যে মূল যে স্লোগান তার ছিল যে আমেরিকা ফার্স্ট, মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, তারপরে তার চিন্তা ভাবনা আলাদা। মানে প্রথম স্বার্থ হচ্ছে দেশের, তারপরে আমরা পরবর্তী স্বার্থ দেখব বিদেশের, অন্য কোনো দেশের। এটাই তার নীতি। তিনি যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, এই ছবিগুলি দেখুন। এই ছবিগুলি দেখার পরে বাংলাদেশের মিডিয়ায় যে ইউনিসের হয়ে একটা প্রচার দেখা গেছিল, তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তারা কিন্তু কথা বলার জায়গায় নেই, এমন একটা অবস্থায় করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। ফোন করে তাদের মধ্যে কুশল বিনিময় হয়েছে এবং বার্তা বিনিময় হয়েছে। যে উচ্ছ্বসিত বার্তা বিনিময় হয়েছে, তার বিনিময়ে নরেন্দ্র মোদী যে টুইটটি করেছেন, বিশ্ব শান্তির প্রতিষ্ঠায়, বিশ্ব সমৃদ্ধির প্রতিষ্ঠায় এবং বিশ্বের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। অথচ যখন বাংলাদেশে সমস্ত যে এনজিওর কাজগুলো রয়েছে, যে এনজিওর মারফতে বাংলাদেশে ঢালাও ফান্ড আসে, টাকা পয়সা আসে, সেগুলো কিন্তু সবগুলোই বন্ধ করে দিয়েছে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গা কিন্তু শুধু বাংলাদেশের একার সমস্যা নয়। মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানরা তারা নাব নদী পেরিয়ে টেকনাফ হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে জীবন রক্ষার তাগিদে। সেটা একটা আন্তর্জাতিক ইস্যু। এখানে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করে হাসিনা সরকারকে এদেরকে আশ্রয় দেওয়ার কথা বলে যে আশ্রয় দিন, আমরা এদেরকে সহযোগিতা করবো, আর্থিকভাবে আপনাদের সহযোগিতা করব। কিভাবে? এদের টাকা পয়সা দিয়ে এটাকে একটা আন্তর্জাতিক ইস্যু হিসাবে ব্যবহার করে পরবর্তীতে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। কারণ এই সমস্যা বাংলাদেশ সমাধান করতে পারবে না। তাই বাংলাদেশ বিশ্বের দরবারে এই রোহিঙ্গা সমস্যাকে তুলে ধরে এবং রাষ্ট্রসংঘ করে এই রোহিঙ্গাদের উপরে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে দেয় এবং তার বিনিময়ে যে অর্থ সামগ্রী ত্রাণ হিসাবে পাঠায়, সেটাই কিন্তু ঘটতে থাকে এখানে। সেই ফান্ডটা কিন্তু বন্ধ করেনি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এইটাকেই বড় করে দেখাচ্ছে যে ট্রাম্প ইউনুসকে পছন্দ করছেন, মোদিকে পছন্দ করছেন না। এখানেই একটা সুপ্ত জিনিস। ট্রাম্প এসে প্রথমে বিশ্বের দরবারে, বিশ্বের যেখানে যেখানে মার্কিন অর্থ যায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থ যায় ফান্ডিং হিসাবে, সেই ফান্ডিংকে তিনি বলছেন জো বাইডেনের আমলে যে ফান্ডিংগুলো দেওয়া হতো, তিনি সেগুলো খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখতে গিয়েই প্রথম চাপ আসে বাংলাদেশের উপরে যে এখানে কোনোভাবে ফান্ড দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ মিডিয়া এটাকে অন্যভাবে ফলো করে প্রচার করছে যে অন্য দেশে করছে, কিন্তু বাংলাদেশে তার ফান্ডটাকে বজায় রেখেছে। কিন্তু রোহিঙ্গার একটা আলাদা সমস্যা, ইন্টারন্যাশনাল সমস্যা। সেই রোহিঙ্গা সমস্যায় কিন্তু টাকাটা বন্ধ করেনি, সেটা কিন্তু ফান্ডটা চালিয়ে যাচ্ছে। আদার্স যে বাংলাদেশে অন্যান্য যে এনজিওর মারফত যে কাজগুলো হয়, সেখানে কিন্তু অর্থ ফান্ডিং সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি, এই হিসাবে অনেক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ মিডিয়া। কিন্তু একবারও কি বলেছে ইউনিসকে বা তার সভাসদদের, এই যে সমন্বয়ক, এই যে যারা সমন্বয়ক আর উপদেষ্টা, এদেরকে ডাকা হয়েছিল? হয়নি। এটা কিন্তু তারা প্রচার করেনি। মোদিকে কেন ডাকলো না? কিন্তু অবশেষে তিনি কিন্তু মোদিকে ডেকেছেন, আমন্ত্রণ করেছেন, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবারে সরাসরি ফোন এলো। এখানে ইউনিসের ভীতির কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির কি কথা হলো, যে বার্তা বিনিময় হলো, নরেন্দ্র মোদীজি সেই কথাটা টুইটে ব্যক্ত করেছেন
যদি এখানে থ্রেড হতো, অনেক দেশে তো ডোনাল্ড ট্রাম্প থ্রেড দিচ্ছেন, কিন্তু ভারতবর্ষে যদি থ্রেড দিতেন, ভারতবর্ষের উপর চাপ তৈরি করতেন, তবে নরেন্দ্র মোদী উচ্ছ্বসিত ভাবে এই পোস্টটি করতেন না। কি কথা হলো, এখানেই কিন্তু ধূপপুকানি শুরু হয়ে গেছে ডক্টর ইউনূসের, যে কি হবে এবারে। গদি বাঁচানো তো তাই, গদি আর বাঁচিয়ে রাখার মতো জায়গায় নেই। করুন না, শুধু অহেতুক মোদিকে কেন বকাবকি করছেন, ভারতকে দোষারোপ দিচ্ছেন, গালমন্দ করছেন, কেন করছেন? নিজের দেশটাকে ভালোবাসুন না, নিজের দেশের মানুষের প্রতি যে সরকার চলছে তারা ভালো দিক করুক না। আমরা তো এটা চাই যে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশ জুড়ে শান্তি এবং সমৃদ্ধি আসুক। এইটুকু কাজগুলো করুন না। কেন অহেতুক ভারতের প্রধানমন্ত্রী মোদিকে গালমন্দ করছেন, ভারত সম্পর্কে কটু কথা বলছেন, সীমান্ত ভেঙে দেওয়ার কথা, সীমান্ত ভেঙে দেব, সীমান্ত থাকবে না, এই সিস্টার দখল করে নেব, চিকেন নেক দখল করে নেব। কেন এই রকম ভাষণ দিয়ে কেন বাংলাদেশের জনগণকে উৎক্ষিপ্ত করছেন, বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন? কেন ঘুরিয়ে দিচ্ছেন? মানুষ এখন হাঁসফাঁস অবস্থা, মূল্য বৃদ্ধিতে, মানুষের এখন জীবন দুর্বিষহ, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতিতে, এগুলোর দিকে মনোনিবেশ করুন। শুধু শুধু নরেন্দ্র মোদীকে গালমন্দ করে, ভারতকে গালমন্দ করে চেয়ারকে সুরক্ষিত কখনো রাখা যায় না। এ চেয়ার টলমল। যেখানে দেশের নাগরিকদের দ্রব্যমূল্য থেকে মুদ্রাস্ফীতি, দেশের অর্থনৈতিক পরিকাঠামো সবটাই ভেঙে পড়েছে, তার দিকে নজর দেওয়ার পরিবর্তে এই সরকারের প্রধান যে এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে কি করে নিজেদের সরকার বা এই অবৈধ সরকার জগদ্দল পাথর, এই সরকারকে কিভাবে দীর্ঘদিন ক্ষমতায় রাখা যাবে, এটা তাদের পলিসি। কিন্তু জনগণের কাছে এটা উন্মোচন হচ্ছে যে এই সরকার আসলে একেবারে ব্যর্থ, এই সরকার কোনোভাবে রাখা আর যাবে না। তাই ঘরে বাইরে ইউনিট সরকারের প্রতি প্রবল বিক্ষোভ, প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে এর মারফতে। তাই আগামীতে এই সরকারের পতন অবশ্যম্ভাবী। দেশে সামরিক শাসন জারি হওয়ার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। সামরিক শাসন জারি হয়ে বিকল্প একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়ে স্বাধীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই কিন্তু আগামী দিনে হবে, এটাই আমাদের বিশ্বাস, আর এটাই আমরা তথ্য সূত্রে জানতে পারছি। তাই আগামী সুনিশ্চিত ভবিষ্যতে তাকিয়ে বাংলাদেশে সমৃদ্ধি হোক, ভালো হোক, এটা সকলে আমরা চাইব। আমাদের মধ্যে যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আবার পূর্বের জায়গায় ফিরে যাক, এটুকু আশা রাখতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে প্রতিবেদন শেষ করছি।